Dear friends, আজকে টুডে 14th September 14th 2025 আজকে আমি আপনাদের একটা ডিফিকাল্ট এবং ভেরি ডিফিকাল্ট একটা কেস আমি দেখাবো। আমি ডক্টর সত্যজিৎ মাইতি, BHMS MD। আমি আপনাদের আজকে একটা ভালো চরম একটা ডিফিকাল্ট কেস কেন দেখাতে চাইছি। কেসটা খুব ভেরি সিরিয়াস। বাচ্চাটির বয়স 2 বছর 10 মাস। জন্ম থেকেই বাচ্চাটা ভুগছে। বাড়ি সাউথ চব্বিশ পরগনা বিষ্ণুপুর 2 নম্বর ব্লক। আজকের আমি কেসটা দেখতে এসেছি। ওনাদেরকে বলেছিলাম চেম্বারে নিয়ে যেতে, ওনারা নিয়ে যেতে পারেননি। ওনাদের বাবা আমাকে বলেছিলেন যে ওর বাড়িতে এসে দেখতে, কেসটা দেখতে। তো ওনার বাবার আবেদনে আমি সাড়া দিয়েছি। সাড়া দিয়ে আমি বাচ্চাটাকে দেখতে এসেছি। আমি বলেছিলাম যে বাচ্চাটা অনেক জায়গায় ঘুরেছে, এমন কোনো জায়গা নেই, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতার সমস্ত জায়গায় দেখিয়েছি, কোনো জায়গায় বাদ। আমি দেখাচ্ছি সব একে একে পরে পরে। দেখুন, আমি কেসটা দেখেছি। এখন কটা বাজে? টাইম বলুন একটু, কটা বাজে? আমি 11:30 থেকে 2 ঘন্টা ধরে কেসটা ফুল থরো কেস টেকিং করেছি। বাচ্চাটার সর্দি কাশি লেগে যায়, আর হচ্ছে বাচ্চাটা একটু রেস্টলেস। মেন সমস্যা হচ্ছে, আমি কেসটা দেখাবো, ওর ডান সাইডে হাতটা খুব ফোলা এবং হট টু টাচ। সমস্ত ডিটেলস আমি এখানে আপনাদের দেখাচ্ছি। টোটাল ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য প্রেজেন্ট কমপ্লেন। প্রথম বাচ্চাটার জন্ম হচ্ছে 15/11/2022। 15/11/2022 2022-এর জন্ম থেকেই এই বাচ্চাটার এই জিনিসটা নিয়েই জন্মেছে। তো ওনারা এর মধ্যে 3বার অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের হিস্ট্রিটা হচ্ছে 7/1/2024, 12/1/2024 এবং 7/2/2024। এইটুকু বয়সের বাচ্চা এই মেয়েটার একটা কার্ডিয়াক অ্যাটাক হয়, খুব দুঃখজনক। সঙ্গে নিউরোটাল জন্ডিসও হয়েছিল। এটা SSKM হাসপাতালে 15/11/2022-এর ডেলিভারি হয় বাই সিজার। আমার বলতে দ্বিধা নেই। আমি এনাদেরকে বলেছি আমি খুব আশাবাদী যে এই কেসটা আমি হোমিওপ্যাথিতে ফুল কিওর হবে, যেটা কিনা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা এদেরকে ধাপ্পাবাজি দিয়েছে শুধু ভণ্ডামি করে। ওনারা বলেছেন, ভেলোরে লাস্টে বলেছেন 40 লাখ টাকা লাগবে শুধু অপারেশন খরচ, ওটি খরচ, সার্জেন খরচ, আর ওষুধ নাকি 25 লাখ টাকা। টোটাল 65 লাখ টাকার বাজেট ওনাদের। কিন্তু ওনারা সত্যি মানে একটা গরিব ফ্যামিলি। ওর বাবা হচ্ছে বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে কার ড্রাইভার, গাড়ি চালান, তাতেই সংসার চলে। মা হাউসওয়াইফ। হ্যাঁ, তো ওদের আরেকটি মেয়ে আছে বড়, সেটা প্রায় 14-15 বছরের মেয়ে। এই 14-15 বছর বয়সের মেয়ের সঙ্গে এই মেয়েটির গ্যাপ প্রায় 12 বছর। প্রথম ওনারা দেখান MR বাঙ্গুর কলকাতা, তারপরে SSKM, তারপরে নীলরতন সরকার হসপিটাল, তারপরে আরজিকর, লাস্টে ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর। তারপরে হচ্ছে দেখিয়েছেন এবারে হচ্ছে দেখাচ্ছি এইমস দিল্লি, লেডি হারিঞ্জে দেখিয়েছেন, লেডি হারিঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখুন কবে দেখিয়েছে, 25/4/2024। আমি সমস্ত রিপোর্টগুলো দেখাচ্ছি, ওনারা কী কী ডায়াগনোসিস করেছেন। এখানে ভেলোরে যেটা করেছেন, দেখেন লেখা আছে রাইট আপার লিম্ব ভাস্কুলার ম্যালফরমেশন, সঙ্গে অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি প্লাস মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইসিস। রোগের নাম দিয়েছে কাসবাক মেরিট ফেনোমেনা। এখানে এটা SSKM IPGR SSKM-এর রিপোর্ট। ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ডাক্তার শুধুমাত্র বুজরুগি দিয়ে গেছেন। ভণ্ডামি আর বুজরুগি, অ্যালোপ্যাথি ডাক্তারদের ভণ্ডামি আর বুজরুগি দেখান। দেখুন আপনারা সবাই, আমি কেন প্রেজেন্ট করছি কেসটার মধ্যে খুব ডিফিকাল্ট। যারা প্রপার হোমিওপ্যাথি করেন তাদেরও দেখা উচিত, শেখা উচিত কেসটা। ভাস্কুলার ম্যালফরমেশন, এই সামান্য কেসটা ওনারা
মেডিসিন দিয়ে ঠিক করতে পারছেন না, মানে নেই ওনাদের পেছে। কেউ কেউ আবার বলেছেন ভেরিকোজ ভেন, সেটাও ওনাদের মেডিসিনে নেই। ওনাদের কোন মেডিসিনের বইতে লেখা আছে যে মেন্টাল টর্চার, এই 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 মেডিসিনটা, এই জিনিসটা কোথায় লেখা আছে? আমার হিস্ট্রিটা দেখাচ্ছি, এই জিনিসটা কোথায় লেখা আছে, কোন মেডিসিনের বইতে লেখা আছে? দেখুন, আমি সবাইকে দেখাচ্ছি এই জিনিসটা কোন মেডিসিনের বইতে লেখা আছে আপনাদের। অ্যালোপ্যাথি ডাক্তারগুলোও দেখুন যে আপনারা কেন সারাতে পারলেন না এই কেসটা। আজকে ছোট্ট একটা দুধের শিশু কথা বলতে পারে না, শুধুমাত্র কিছুটা হাঁটতে পারে, তাও হাঁটাটা শিখেছে অনেক লেটে। হাঁটা শিখেছে, দেখুন, হাঁটা শিখেছে 2 বছর বয়সে, দাঁত উঠেছে 1.5 বছর বয়সে, কথা এখনও পর্যন্ত ঠিক স্পষ্ট নয়। তাহলে কিসের কারণে রোগটা হয়েছে? ওনারা কিন্তু শুধু পরীক্ষার পর পরীক্ষা, এই ডাক্তার ওই ডাক্তার, সিটিভিএস, চাইল্ড কার্ডিয়াক সার্জন, কত কিছু আমি একটার পর একটা দেখিয়ে যাচ্ছি, পাতা উল্টিয়ে, পাতার পর পাতা। 2022 সাল থেকে 2025, 3 বছর ধরে ওনাদের একবার নাস্তা নাবুদ করে ছেড়েছে। একবার দিল্লি, একবার চেন্নাই, একবার ভেলোর, একবার আরজিকর, একবার পিজি, একবার এনআরএস মেডিকেল কলেজ। দেখুন, ভাস্কুলার ম্যালফরমেশন, সবাই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, সব বলে তো গেছেন কিছু, কিন্তু কোনোই কিছু করতে পারেননি ওনাদের জন্য। ওনাদেরও হয়রানি হয়েছে, পয়সারও সাধ্য হয়েছে, সর্বশান্ত হয়ে গেছে। এখন ওদের মাথায় হাত, 65 লাখ টাকা জোগাড় করে অপারেশন করবেন। ভেলোর বলেছে এই অপারেশন করলে, দেখুন এটা এইমসের রিপোর্ট, এইমস দিল্লি। আচ্ছা, এইমস দিল্লিতে এইমস দিল্লি বলছে কেটি সিন্ড্রোম উইথ রাইট হ্যান্ড। কেটি সিন্ড্রোম এটা কত সালে? 2024 সালে দেখিয়েছেন। আমি ডেট দেখুন। আচ্ছা, আমি লেডি হারিঞ্জেরও দিল্লির আমি দেখাচ্ছি রিপোর্ট। লেডি হারিঞ্জ, এ দেখুন লেডি হারিঞ্জ 2025 সাল 2024 কী ডায়াগনোসিস করেছে একটু পড়ে শোনাই আপনাদের। এটা এমআরআই রিপোর্ট। এমআর স্টাডি রিভিলস ভেনাস ম্যালফরমেশন উইথ মাল্টিপল ফ্লেবোলিথ থ্রম্বাস, মানে রক্ত জমা হয়ে আছে, ভেনের মধ্যে রক্ত জমা হয়ে আছে। এটা ভালো করেই জানা যায় এটা ভেরিকোজ ভেন, ভেনে অক্লুশন হচ্ছে, তাই রক্তটা জমা হয়ে আছে। এটা কোথাও না কোথাও অবস্ট্রাকশন হয়ে আছে। সেই অবস্ট্রাকশনের কারণটা কি সেটাই খুঁজে পেলেন না এতদিন ধরে, 2-3 বছর ধরে। থ্রম্বোসিস হয়ে আছে involving right upper limb, right chest and upper abdominal wall with extension in right extrapleural space or pleural cavity, Klippel Trenaunay syndrome। বাহ, কি সুন্দর গালফারা, খুব বড় বড় নাম। এনারাও খুশি নাম পেয়ে, ওনারাও খুশি নাম ডায়াগনোসিস করতে পেরে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। 3 বছর শুধু এখানে ঘোরা, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট, শুধু ঘোরাটাই হয়েছে ওনাদের, আর কিচ্ছু হয়নি। লাভের লাভ কিছু হয়নি, শুধু ভাঁওতাবাজি, ধাপ্পাবাজি, বুজরুকি দিয়েই চলেছে, শুধু ওষুধ খাইয়ে যাচ্ছে। এখন কি কি ওষুধ খায়, কি স্ক্লেরোথেরাপি করছে, ওনারা বলছেন স্ক্লেরোথেরাপি করতে 100টা নাকি লাগবে, 100টার প্রতি স্ক্লেরোথেরাপিতে নাকি 50,000 করে খরচ। এবারে আপনারাই, আমার সতীর্থ বন্ধুরা, হোমিওপ্যাথিক বন্ধুরা, অ্যালোপ্যাথি বন্ধুরা, ডাক্তারবাবুরা, যারা এখনও স্টুডেন্ট, যারা পড়াশুনো করছে বা যারা সদ্য পাস করেছেন বা পাস করে প্র্যাকটিস করছেন, তারা সবাই মিলে দেখুন। আমি এই ভিডিওটা কেন করছি, একটা ভালো একটা কেস আমার হাতে পেয়েছি, সত্যি মনে রাখার মতো কেস, সত্যি একটা চিকিৎসা করার মতো কেস। আমার লাইফে প্রচুর ভালো ভালো কেস এবং কঠিন কঠিন কেস পেয়েছি এবং চিকিৎসাও করেছি, এবং যথেষ্ট ভালো পরিমাণে তাদেরকে ভালোও করেছি, ভালো রাখতেও পেরেছি। আমি এই কেসটাতেও আশাবাদী, আই হোপ আমি এই কেসটাও আমি ঠিক ওনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি আমি সারাতে পারবো। যারা পিয়ার স্মিথের ডিফেক্টিভ ইলনেস পড়েছেন তারা বুঝতে পারবেন এই ডিফেক্টিভ ইলনেস সারাতে গেলে। আর বার্নেটের প্রবলেম চাইল্ড আর ডিফেক্টিভ ইলনেস, পিয়ার স্মিথের ডিফেক্টিভ ইলনেস পড়তে হবে। তার জন্য হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুদের আমি বলছি যে আপনারা দয়া করে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ, ডিফিকাল্ট ইলনেস অফ পিয়ার স্মিথ, কেন্টের মায়াজম, এইচ এ রবার্টসের মায়াজম, জেইচ অ্যালেনের মায়াজম,
এই জিনিসগুলো ভালো করে পড়ুন, আর অর্গাননের অ্যাফেরিজম মেনে অ্যাট এ টাইম সিম্পল রেমেডি প্রয়োগ করার চেষ্টা করুন। পলিফার্মাসি করবেন না। পলিফার্মাসি করলে এই ভদ্রলোক মানে এখানে যদিও অ্যালোপ্যাথি ডাক্তার, ওদের তো পলিফার্মাসি ছাড়া কোনো গতি নেই, অথচ ওনাদের বলছে যে পলিফার্মাসি শুড বি অ্যাভয়েডেড। সিঙ্গেল রেমেডি প্রয়োগ করলেই কেবলমাত্র রোগটা সারবে, আর না হলে রোগ সারবে না। এবারে আমি বললাম, এবারে বাবা মার মুখ থেকে আমি শুনবো, আমি পুরো ডিটেলসটা শুনবো, আপনাদের শোনাবো, দেখাবো। দেখুন, ফাইলের পর ফাইল, শুধু ফাইল আর ফাইল, ফাইল ছাড়া কিছু নেই। গাদা শুধু ফাইল, রিপোর্ট, টেস্টিং এইসব করে গেছেন। দেখুন কত ফাইল, কিন্তু সবকটাই ধাপ্পাবাজি আর বুঝলো কি, ভণ্ডামি ছাড়া কিছু নেই এদের অ্যালোপ্যাথিতে। একটু নিয়ে আসুন। ওগুলো থাক, আপনি এখানে বসুন। বসুন। ওনার বাবা, একটু আপনার পরিচয়টা দেবেন, আর কি হয়েছে আমি একটু শুনবো আপনাদের মুখ থেকে। আমার নাম চিত্তরঞ্জন মান্না, আমার বাচ্চার নাম প্রীতি মান্না। আমাদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক, গ্রাম বুরহানপুর, ডায়মন্ড হারবার রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। তো আমাদের প্রবলেম হয়েছে, আমার মেয়েটি জন্মগত থেকেই একটি বিশেষ একটা রোগ নিয়ে জন্মেছে। সেই রোগটি তখন তো আমরা কিছু জানতেই পারছিলাম না আসলে রোগটার নামটা কি। আমরা তখন সারা প্রায় কলকাতার প্রায় সব বড় হসপিটালে আমরা ঘুরি, এসএসকেএম, এনআরএস, আপনার আরজিকর। তো এসএসকেএম, আরজিকর, এনআরএস থেকে তো এসএসকেএমে ট্রান্সফার করলো। তো এসএসকেএমে ডাক্তারবাবুরা তো আমাকে মোটামুটি 1 বছর ওরা ঘুরালেন। ওখানে প্রায় 1 মাস ভর্তিও ছিল। ভর্তি থাকার পরে ওখানকার ডাক্তারবাবুরা বলছেন যে এখানে আমাদের দ্বারা এটা সম্ভব না, আপনারা কোনো সাউথের দিকে কোনো হসপিটালে দেখুন। তখন যখন ওই এসএসকেএম থেকে বললো, তখন আমাদের আর কিছু করার না থাকায় আমরা তখন কী করি, ভেলোর সিএমসিতে যাই। ভেলোর সিএমসিতে আমার বাচ্চা 2বার ট্রিটমেন্ট, টোটালে 2বার ট্রিটমেন্ট হয়েছে। মানে ওখানে আমরা 1.5 মাস 2বার ছিলাম। তো প্রথমবারে যখন গেলাম, তো যাওয়ার পরে সমস্ত রকম টেস্ট ওরা করলেন। আর তারপর যখন ওখান থেকে ফেরার পরে 7/1/2024 ফার্স্ট আমার বাচ্চার হার্ট অ্যাটাক করলো। তখন ওর বয়স ছিল যত সম্ভব 13 থেকে 14 মাস। হার্ট অ্যাটাক করার পরে তারপর আমরা তো চিন্তা করছিলাম কী করবো। এসএসকেএম তো হাতে আর নিচ্ছে না, আর এমআর মাঙ্গল হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম। ওখানকার ডাক্তারবাবু বলছে আমাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমরা কিছু করতে পারবো। তো তারপর আমরা কি করলাম, মানে আমরা তোড়জোড় করছি ওখানে যাওয়ার জন্য ভেলোর সিএমসিতে যাওয়ার তোড়জোড় করছি। তখন 12/1/2024 ফের আরেকবার হলো সেম জিনিস। তো তারপর আমরা আর থাকতে পারছি না, তখন কী করবো। আমাদের আশপাশে একটা ক্লাব আছে, লেক গার্ডেন্সে, নেতাজি টাইগার স্পোর্টিং ক্লাব। তো ওদের সহযোগিতায় আমি ভেলোরে ফিরে গেলাম। তো যাওয়ার পরে ওখানে আবার ডাক্তার দেখাচ্ছিলাম। দেখাতে ওই ডাক্তারের সামনেই 7/2/2024 সেম ওই কার্ডিও অ্যাটাক হয়েছে। তখনই ওরা ব্যাপারটা বুঝতে পারার পর ওরা নিউরোলজিস্টের কাছে পাঠালেন। ওখানে ভর্তি নিয়ে নিয়েছিলেন ভেলোর সিএমসিতে। তারপর নিউরোলজিস্টের কাছে পাঠালেন। তারা একটা লেভিপিল ওষুধ দিল, বলছে এটা অ্যাকচুয়ালি মানে দিয়েছিল অন্য ডাক্তার। তারপর যখন নিউরোলজিস্টের কাছে গেলাম, তখন বললো এটা ও লেভিপিল ওষুধটা যে জন্য মানে কাজে, এটা সে জিনিস নয়, এটা কার্ডিয়াক অ্যাটাক, এটার জন্য লেভিপিল লাগে না। কিন্তু লেভিপিল যখন খাইছেন 1 মাস আপনাকে খাওয়াবে। তো বলে ওটাই সেই থেকেই চলছিল। তো তারপর আমরা নিজেরাই জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু, এই যে আপনারা বলছেন এরপরে নেক্সট আপনার স্ক্যালোথেরাপি করবেন, এর জন্য কত টাকা খরচা, বা অ্যাম্বুলাইজেশন যে বলছেন নামগুলো, তখন তো আমরা অত জানি না, এগুলো কত টাকা খরচা। সব থেকে বড় তো আমাদের ওইখানটা মানে ভয়ের মধ্যে ছিলাম কখন কি খরচার কথা বলে। তো তারপর যখন ওখানে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু বলছে আপনাদের একটা এস্টিমেট করুন।
তো মুখে আমাকে বলে দিলেন, এস্টিমেট তো করে দিলেন, মুখে আমাকে বললেন যে পার স্ক্যালোথেরাপিতে ভেলোর সিমসের কথা বলছে, পার স্ক্যালোথেরাপিতে আপনার প্রায় 50,000 টাকা খরচা, ওই টোটাল ভর্তি, তারপর ওই অ্যানেস্থেসিয়া নিয়ে 50,000 টাকা খরচা। আমি তখন জিজ্ঞেস করলাম কটা লাগতে পারে স্ক্যালোথেরাপি। ডাক্তারবাবু বললেন ওটা মুখে বলেছে যে ওটা লাগতে পারে 100টাও লাগতে পারে, মানে 100টাই টু 50,000, 100টাও লাগতে পারে। তখন আমি তো চিন্তা করছি কি করব, মানে তারপরে বলছে তারপরেও একটা ওটি করে ওটা পরে দেখা যায়, তারপর প্লাস্টিক সার্জারি আরও পরে দেখা যায়, এই কথা বলার পর তখন ডাক্তারবাবুরা বললেন। একবারও জিজ্ঞেস করেছেন স্ক্লেরোথেরাপি করলে রেজাল্ট কি দাঁড়াবে? না, আমরা যখন ওরকম জিজ্ঞেস করেছি, আমি তো ডাক্তারবাবু এটা জিজ্ঞেস করেছি আমরা, আপনারা কি স্ক্যালোথেরাপি করলে কি এটা কি সারবে? বলছে না, পুরোপুরি নয়, মোটামুটি আপনারা 50% এটা আস্তে আস্তে কমতে থাকে। আর সঙ্গে একটা ওষুধই দিয়েছে সিরোলিমাস, ওইটা এখনো চলে যাচ্ছে, এখনো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এবারে বলে যে এই 50%, তারপর আস্তে যদি কোনো ওটি করতে হয় আর প্লাস্টিক সার্জারি তো লাস্টের ব্যাপার, তখন ওটা মোটামুটি 85% আপনাদের ফল আসবে। তারপর আমরা ওখান থেকে ডাক্তারবাবুরা বললেন দেখুন এটা অনেক কস্টলি ব্যাপার, আপনাদের এখানে থেকে কোনো লাভ নেই, আপনারা বাড়ি যান, আপনারা টাকার জোগাড় করুন। এবার 40, আমি যখন বললাম তাহলে কত টাকা জোগাড় করবো, বলে আপনাদের এস্টিমেট বানিয়ে দিচ্ছি। তো আমাদের একটা 40 লাখ টাকার একটা এস্টিমেট আমাদের দিলেন। আমি সেই 40 লাখ টাকার এস্টিমেট নিয়ে জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে যে এটা কি আমাদের টোটাল খরচা? বলে না, এটা হসপিটাল খরচা, টোটাল খরচাটা আরও অনেক চলে যায়, প্রায় 25 লাখ। এবার তখন আমরা আর ওখানে না থেকে আমরা কলকাতা ফিরে আসি। ফিরে আসার পরে তারপর আমরা তো ভেবে নিয়েছি যে আর হয়তো ভেলোরে আমরা চিকিৎসা করাতে পারবো না। তখন আমরা চারিদিকে খোঁজ নিচ্ছি কোথায় যাওয়া যায়। তো তারপর আমাদের মধ্যে ফোনেই খোঁজ নিচ্ছি কীভাবে কী করা যায় না করা যায়। তারপর আমাদের এখানেই একটা ছোট্ট মেয়ে, জানি না তার কীভাবে, মানে অনেক ভগবানের মতো আমার কাছে চলে এসেছিলো, মানে আমাদের কাছে উপকার করেছে। সে বলল আমি একটা ডাক্তারবাবুর সঙ্গে জানাশোনা আছে, আমি তোমাদের নিয়ে যাবো সেখানে, তুমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। বা ফার্স্টে ফোনে আমাদের সঙ্গে কথা বলছি। ডাক্তারবাবু বসেন হচ্ছে কলাবতী শরণ চাইল্ড হসপিটাল, যেটা নিউ দিল্লিতে লেডি হান্ডিং হসপিটাল। তো আমরা এখান থেকে লেডি হান্ডিং হসপিটালে চলে গেলাম। ডক্টর ওই কলাবতী শরণে যখন বাচ্চাকে ভর্তি করলাম, ওখানেও প্রায় 17-18 দিন ভর্তি ছিল। 18 দিন ভর্তি থাকার পরে তারা একটা এমআরআই করলো। এমআরআই করার পরে বলছে এখানে যে ট্রিটমেন্টটা দরকার সেটা আমাদের এখানে নেই ওই হসপিটাল, আপনাদের আমরা এমসে পাঠাচ্ছি, দিল্লি এমসে। বলে আমাদের দিল্লি এমসে পাঠালো। দিল্লি এমসের ডাক্তার দেখছিল, দেখে দিল্লি এমসের ডাক্তাররা বলছে বলে এটা এখন অনেক বড় হয়ে গেছে, এটাকে কিছু করা যাবে বলে তো আমার মনে হয় না, তাও আমরা চেষ্টা করব বলে তখন ওরা স্ক্যালোথেরাপি শুরু করে। তো প্রথম স্ক্যালোথেরাপি দেয় 40 ml স্ক্যালোথেরাপি দেওয়ার পর ওর স্ক্যালোথেরাপির কাজটাই ডাক্তারবাবু আমাকে যারা বুঝেছেন, আমি তো ডাক্তার নই, মানে যেটুখানি বুঝেছেন আমি বা যেটুখানি বুঝেছি, ওর ভেতরে রক্তর কোশিকাগুলোকে ভেঙে দেওয়ার ফলে রক্তটা তরল হয়ে গিয়ে ওটা বাথরুম থেকে ব্লিডিং হতে পারে, যেটা যদি ওটা কন্টিনিউ সময় বাথরুম থেকে ব্লিডিং হয় তাহলে কিন্তু একটা ভয়ের কারণ আছে। তার জন্য ডাক্তারবাবু, এবং প্রথম যখন 40 ml ওই স্ক্যালোথেরাপি হলো সেপ্ট্রল, তখন কি হলো আমাদের ওই বাচ্চার ব্লিডিং শুরু হলো এবং এমসে ভর্তিও নিয়ে নিল। নেওয়ার পরে তারপর ডাক্তারবাবুরা বললেন আপনারা 2 মাস পরে, মানে তারপর দিন ঠিক হয়ে যেতে ভর্তি, আমাকে ডিসচার্জ করে দিলেন, বললো 2 মাস পরে আসবেন, আবার একটা হবে। তো 2 মাস পরে গেলাম, তারপর ওই স্ক্যালোথেরাপিটা 40 ml দিতে পারলেন না, ওরা 10 ml দিল। 10 ml দেওয়ার পরে ডাক্তারবাবু পরের সপ্তাহে আমাদের ডাকলেন, ডেকে বললেন দেখুন এই স্ক্যালোথেরাপির জন্য আমাদের প্রত্যেক 2 মাস ছাড়া এখন আসছেন, নেক্সট বার আপনাদের 1 মাস ছাড়া আসতে হবে, যেটা আপনাদের যদি দ্বারা আমার মনে হচ্ছে সম্ভব হবে। এমসের ডাক্তার বলল, তখন বলছে আপনারা লোকালে যোগাযোগ। তো লোকালে যোগাযোগ করার জন্য আমরা এখানে যোগাযোগ করছি যে কোন ডাক্তারবাবুর সঙ্গে, তাও আমাদের একটা জানাশোনা হয় আরজিগড় হসপিটালে, ডক্টর আরজিগড়ের পেডিয়াট্রিক সার্জারির সঙ্গে জানাশোনাতে ওনার কাছে যখন নিয়ে গেলাম উনি বললেন হ্যাঁ আমি এটা করব। তো বলে উনি দুটো করলেন 10 ml করেই, ওই দিল্লি এমসের রিপোর্ট অনুযায়ী 10 ml করে করছি। কিন্তু থার্ডবার যখন গেলাম তখন বলছে এই স্ক্যালোথেরাপিটা যেটা আছে এটা মাঝে মাঝে একটা টেস্টের ব্যাপার হয়, যে টেস্টটা আমার এখানে নেই, আমাদের এই হসপিটালে নেই, তো আপনাকে দিল্লিতেই যেতে হবে।
না, আপনি যখন গেলেন তখন বাকি ডাক্তারগুলো বারণ করেছিলেন, যিনি করছিলেন স্পিরোথেরাপিটা আরজি করে, হ্যাঁ। বাকি তার কলিগরা, বাকি যা আশাপাশি তারা বারণ করেছিলেন যে তারা আমাকে বারণ করেছিলেন যে ওখান থেকে করিও না। বা ওনারা রাজি ছিলেন না। ওনারাও রাজি ছিল না, আর আমাকেও অনেকে বলছিলেন যে এখান থেকে করিও না। ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবুর আমি কনফিডেন্স যা দেখলাম, দেখার পরে আমি বললাম ঠিক আছে দেখি। ডাক্তারবাবু তো বলছেন না আমি ওটা দিয়ে দেবো। তো বলে ওরা 10 ml করে 2বার দিয়েছেন। দেওয়ার পরে ডাক্তারবাবু নিজেই পিছিয়ে যাচ্ছেন এখন, বলছে না এটা আপনারা দিল্লি এমসে যান, কারণ এর এই জিনিসগুলো এরকমভাবে মানে দেওয়া যায় না। 10 ml কখন 5 ml লাগতে পারে, কখন 25 লাগতে পারে, কখন 30, কখন 40। এটার জন্য একটা টেস্ট লাগে, ওই টেস্টগুলো আপনাদের করে করে এগুলো করতে হয়, যেটা আমাদের এখানে সম্ভব না। অতএব আপনি দিল্লিতে চলে যাবেন। আমাদের এই দুটো আরজি করে 2টো স্ক্যালোথেরাপি হয়েছে, হওয়ার পরে এখন বলছে দিল্লি চলে যেতে পারে। এখন আমাদের 3-4 মাস হয়ে গেছে, আর ওদের স্ক্যালোথেরাপিটা প্রায় বন্ধই হয়ে গেছে। আর ওর যে ওষুধটা খাচ্ছে সিরোলিমাস, ওই সিরোলিমাস ওষুধটা সাধারণত আমাদের কলকাতায় ঠিক সব রকম ফার্মেসিতে পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব রেয়ার দোকানে পাওয়া যায়। আর দামটাও বেশ অনেকটাই ওটা। কত দাম? দামটা প্রায় একটা পাতা 6 পিস করে থাকে, ওই 1080 টাকা করে দাম। এবার সেটা সাধারণত রেয়ার পাওয়া যায় না। আর সব থেকে দ্বিতীয়ত কথা হলো, ওই যে পাওয়া যায় যে ওষুধটা, সেটা হচ্ছে একটা ট্যাবলেট। যে ওষুধটা পাওয়া যায় সেটা একটা ট্যাবলেট, কিন্তু আমাদের ভেলোর সিএমসি থেকে ওইটা দিয়েছিলেন, ওটা লিকুইড করে দিয়েছিলেন। এবারে ওর যেহেতু একটা ট্যাবলেট 1 mg, এবারে ওই 1 mg থেকে 0.3 mg ওকে খাওয়াতে হবে, যেটা ভেঙে খাওয়ানো কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো ডাক্তারবাবুর পক্ষেও সম্ভব না। তার জন্য ওইটাকে একটা লিকুইড বানাতে হবে, লিকুইড কোনো ওরাল সাসপেনশন বানাতে হবে। এবার সেটা আমি সারা কলকাতা ঘুরেছি, কোনো দোকানেই আমাকে বলেনি যে পারবো এটা করে দিতে। এবং আমরা দিল্লিতেও ঘুরেছি, দিল্লিতেও বলেছে পারবো না। তখন দিল্লির ডাক্তারবাবু দিল্লি এমসের ডাক্তারবাবুরা বলেছেন যে এই ওষুধটাকে আপনারা জল দিয়ে খাওয়াতে পারেন। ঠিক আছে, জল দিয়ে খাওয়াতে পারেন, 1 ml করে ফেলে দেবেন, আর মানে একটা গুলবেন, গুলে 1 ml ফেলে দেবেন, বাদ বাকিটা যেটুকানি থাকবে সেটা 3 বারে হাফ করে খাওয়াবেন। যেটা আমাদের পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না, মানে ওই রকম মাপ করা যায় না। এবারে ওরাল ভিগলসও পাচ্ছি না এই মুহূর্তে। আমাকে আবার ভেলোর গিয়েই ওই, যদি আমি মনে করি যে ওষুধটা কন্টিনিউ করবো বা করতে আমাকে হবেই, আমাকে ওই ভেলোর থেকেই গিয়ে ওষুধটা আনতে হবে। কারণ ওখান থেকে বলে দিচ্ছে এটা ফ্রোজেন ওষুধ, এটা কোনো রকমভাবে আমরা কোরিয়ারে পাঠাতে হবে। তো ওখান থেকেই আমাদের এখন আনতে যেতে হবে। এখন আমি ভীষণ সমস্যায় পড়ে গেছি, এখন এতগুলো টাকা আমার পক্ষে তো সম্ভবই না। আর এই মেয়ের মা, একটু পরিচয় দিন। আমি রুমা মান্না। আমার মেয়ে বর্তমান বয়স 2 বছর 10 মাস। ওর নাম প্রীতি মান্না। একটু মেয়েকে নিয়ে আসুন, একটু মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা, একটু ঘুমানো অবস্থায় নেওয়া যাবে? হ্যাঁ, নিয়ে আসুন। ওই হাতে একবার ফ্র্যাকচার হয়েছিল, ব্রোন ফ্র্যাকচার হয়েছিল, মানে পড়ে গিয়ে ও তো ঠিকমতো দাঁড়াতেও পারে না, এখন ট্রবল করে। না, একটু জামাটা খুলুন, জামাটা খুলে দিন একটু। হ্যাঁ, ওই দিকটা নিন, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। আমি আর একটা জিনিস দেখাতে চাই, ওর এই যে হাতের পজিশনটা না বেশি ঘোরাচ্ছে না, আমি 2 হাত দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি। ওর যে এই যে হাতের যে পজিশনটা আপনি একটু দেখুন, আমাদের এসএসকেএম থেকে সিটিবিএস থেকে বলে দিয়েছিলেন যে এখান থেকে যদি কোনো কারণে ব্লিডিং হয়ে যায়, সেই ব্লিডিং কিন্তু আর কোনো ইয়ে করেই রোকা যাবে। ওর অলরেডি আছে, এগুলো ব্লিডিংয়ে থামানো যাবে না। এই ব্লিডিং যদি একবার হয়ে যায়, অলরেডি ওর স্কিনের মধ্যে ব্লিডিং চলে এসেছে। আচ্ছা, তো এইটা একটা ভয়ের, অনেক ভয়ের। আপনি হাত আমার পুরোটা দেখাই, এই হাতটা সরান,
সমস্ত ডাক্তারবাবুদের আমি দেখাতে চাইছি, পশ্চিমবঙ্গের যত ডাক্তারবাবু ভাইরা, বন্ধুরা, আমার সিনিয়র যারা দেখবেন এই ভিডিওটা, আমি সব জায়গাতেই এটা প্রচার করব। দেখুন, এই এত সিরিয়াস কেস একটা আমি হোমিওপ্যাথিতে ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমি এটাকে কিওর করে ছাড়বই। এটা আমার চ্যালেঞ্জ। এটা একটা আমার কাছে আমার দীর্ঘ 21 বছর ধরে প্র্যাকটিসিং অভিজ্ঞতায় বলছি, যত ডিফেক্টিভ কেস পেয়েছি সবকটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং, সবকটাই আমি ফুললি কিওর করতে পেরেছি। এই কেসটাও আশাবাদী। আমি ওনাদেরকে বলেছি যে 65 লাখ টাকা কী করে বাঁচানো যায় আমি চেষ্টা করব। ওনাদের এই বিশেষ করে আমি বাচ্চাটা একটা অসহায় বাচ্চা, দুধের শিশু, দেখুন কি অবস্থা, ভেনাস ম্যালফরমেশন ওনারা ডায়াগনোসিস করে নাম ধাম দিয়েছেন, কিন্তু ভারতবর্ষের কোনো জায়গায় ওনারা ঠিক করতে পারেননি। এত বড় একটা জিনিস ওনারা ঠিক করতে পারেন। ওনারা শুধু পরীক্ষার পর পরীক্ষা, এখানে বলছেন ভর্তি রাখো, ওখানে বলছে ভর্তি রাখো, 1 মাস 2 মাস ভর্তি রেখেও কিছু করতে পারলেন না। কেন পারলেন না? এত তো মেডিকেল সিস্টেম এত উন্নত, অ্যালোপ্যাথি সিস্টেম এত উন্নত, তাহলে কেন কিছু করতে পারছেন না? কেন ধরতে পারছেন না রোগের গোড়াটা কোথায়, রোগের সূত্রপাতটা কোথায়? কেন ধরতে পারছেন? আমার সেখানেই প্রশ্ন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের। আপনারা কি করেন তাহলে? শুধু লোককে ধাপ্পাবাজি, ভাঁওতাবাজি, বুজরুকি দিয়ে চালান? কোনো একটা অসুখের নাম বলতে পারবেন যে আপনারা সারাতে পারেন ওষুধ দিয়ে? একমাত্র হোমিওপ্যাথিতে যদি হ্যানিম্যানিয়ান ল ফলো করেন, হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের ভাইদের, আমার যত সিনিয়র আছেন, এটা একটা শিক্ষণীয় কেস। ডিফেক্টিভ ইলনেস পড়বেন, প্রবলেম চাইল্ড, বার্নেটের প্রবলেম চাইল্ড পড়বেন, সিঙ্গেল রেমেডি দিয়েই সারানো যাবে। এটাতে চেষ্টা করব, আমি আশা রাখছি এই কেসটা আমি সারাবো, এবং আমি যথাসময়ে এই কেসের ফলো আপ আপনাদের দেবো। কী রেজাল্ট হলো না হলো আমি ওনাদের এই বলেই আমি আশ্বস্ত করছি। ধন্যবাদ। Dear friend, my prescription in this case is Staphysegra. Staphysegra 200, দুটো ডোজ, 1 globule, Staphysegra। আমি পরে এটাকে যদি রেসপন্স করে এটাকে আমি চেঞ্জ করে Staphysegra 0/1, 2, 3, 4 দেওয়ার চেষ্টা করব। আরও ভেনাস অক্লুশনে আরও কয়েকটা ড্রাগ আছে আমাদের, সেটা হচ্ছে যে ক্লোরিক অ্যাসিড, ওয়ান অফ দ্য গ্রেট ড্রাগ ফর ভেনাস অক্লুশন, ভেরিকোজ ভেন। আমি দেখাতে চাইছি ক্লোরিক অ্যাসিড। দেখুন, ভেরিকোজ ভেন অ্যান্ড আলসার্স, অবস্টিনেট লং স্ট্যান্ডিং। কী লেখা আছে ক্লোরিক অ্যাসিডে? ভেরিকোজ ভেন অ্যান্ড আলসার্স, অবস্টিনেট লং স্ট্যান্ডিং কেসেস ইন ওমেন হু হ্যাভ বোর্ন মেনি চিলড্রেন। এখানে যদিও ওই বাচ্চা মেয়েটি, তো আর ভেরিকোজ ভেন এই ধরনের লাইন, ভেরিকোজ ভেন অ্যান্ড ভেরিকোজ ভেন, এরকম অবস্টিনেট লং স্ট্যান্ডিং, এই ধরনের লাইন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা কোনো মেডিসিনে লেখা আছে? কেন? এবারে আমি দিলাম স্ট্যাপিসেগ্রিয়া। আমি এটা আরও একটা ওষুধ আছে, সেটা হচ্ছে যে কার্বোভেজও আছে, মানে ভেরিকোজ ভেনের খুব ভালো ওষুধ। আমি ওই জন্য সাজেস্টিভ ওষুধ লিখে রাখছি, যেটা হচ্ছে কার্বোভেজ 2, হচ্ছে অ্যাসিড ফ্লোর। আমি কিন্তু অ্যাসিড ফ্লোর, কার্বোভেজ হচ্ছে গুড ড্রাগ ফর ভেনাস অক্লুশন। আর অ্যাসিড ফ্লোরের ডিটেল আমি কেন অ্যাসিড ফ্লোর বলছি, অ্যাসিড ফ্লোরটা আমি একটু ভালো করে দেখাচ্ছি, বোরিকের বই থেকে দেখাচ্ছি। ক্লোরিকাম অ্যাসিডাম, দেখুন
স্কিনে দেখুন, ভেরিকোজ ভেন্স, পরিষ্কার লেখা আছে ভেরিকোজ ভেন্স, নিভাই আলসার। দেখুন এই ধরনের লাইন, একদম ভেরিকোজ ভেন, এই ঠিক এই লাইনটা এরকম ওয়ার্ড কোনো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর অ্যালোপ্যাথি মেডিসিনে লেখা আছে? আমি এটা কেসটা দেখাতে চাইছি কারণ এফিকেসি অফ হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা, এত ডিফিকাল্ট কেস, এত টাফ একটা কেস, এ যাতে কীভাবে কাজ করে আমি সেই কেসটা দেখাতে চাইছি। আমি দেখাচ্ছি আলো। অর্গাননের অ্যাফোরিজম 273, কি লেখা আছে? ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট ইজ ইট নেসেসারি and therefore not permissible to administer to a patient more than one single simple medicinal substance at one time. আমি কি ওষুধ দিলাম? একটাই মাত্র ওষুধ দিলাম, এটা হচ্ছে যে অনলি স্ট্যাপিসেগ্রিয়া 200, দুটো ডোজ 1 গ্লোবুলসে বানাবো। এখানে 10টা 15টা করে ওষুধের যারা দেয় তাদেরকে বলছি 10টা 15টার ওষুধ দেবেন না। 10টা 15টা ওষুধ দিলে অসুখের রোগ সারে না। 5টা 10টা ওষুধ সঙ্গে মাদার টিংচার দিয়ে রোগ সারে না। সিঙ্গেল মেডিসিন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমি করি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করলেই একমাত্র রোগ সারবে। আমি পরবর্তীকালে আরও বেটার আমি দেখাবো, আপনার ফলো আপ দেখাবো। আমি আশা করছি কেসটা আমি কিওর হবে, খুব সুন্দরভাবে কিওর হবে আশা করছি। আমি শুধু কার্বোভেজ আর অ্যাসিড ক্লোরিক এটা রাখলাম, এখন আপাতত স্ট্যাপিসেগ্রিয়া 200 দিচ্ছি। পরবর্তীকালে আমি দেখাবো আরও। আপনারা ধৈর্য ধরে দেখবেন, পুরো ভিডিওটা আশা করি দেখবেন। পুরো ভিডিওটা দেখে আপনারা এটা অ্যাওয়ারনেসের জন্য আমি ভিডিওটা করেছি, একটা হোমিওপ্যাথির অ্যাওয়ারনেস, অ্যালোপ্যাথিদের বুজরুকি সবাইকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। বুজরুকি কীভাবে করে অ্যালোপ্যাথি ডাক্তারগুলো, এটারও একটা অ্যাওয়ারনেস দরকার, এটাও আপনাদের জানা দরকার। এটা না জানলে হবে না। ধন্যবাদ।